হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা চলছে। আজ 7ই অক্টোবর। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে। সেকেন্ড শিফটে তোমাদের জন্য আমি যে সমস্ত প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি তার সম্ভাব্য প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, এখনো বা করোনি সাবস্ক্রাইব, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, সাইনা নেওয়ালের আত্মজীবনীর নাম কি? সাইনা নেওয়ালের আত্মজীবনীর নাম কি? তো সাইনা নেওয়ালের আত্মজীবনী হলো প্লেইং টু উইন। প্লেইং টু উইন, এটা হলো সাইনা নেওয়ালের আত্মজীবনী। সাইনা নেওয়াল তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। সাইনা নেওয়াল 2012 লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল। এছাড়া 2009 সালে অর্জুন পুরস্কার, 2010 সালে পদ্মশ্রী, 2009-10 বর্ষে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং 2016 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই 2023 সালে মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমে থেকে কত টাকা উপার্জন করেছিল? মোট কত লাভ হয়েছিল? 2023 মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমে ভারতীয় ক্রিকেট বোর্ড মোট কত টাকা উপার্জন করেছিল? তো 377 কোটি টাকা উপার্জন করেছিল। ওমেন প্রিমিয়ার লিগে মোট 5টি দল অংশগ্রহণ করে। 2023 সালে প্রথম মরশুম শুরু হয়, আর 2024 ছিল দ্বিতীয় মরশুম, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, তো প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, এবং 2024 সালে দ্বিতীয় মরশুমে চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। পরবর্তী প্রশ্ন, প্রথম নরসিংহ বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন? তো প্রথম নরসিংহ বর্মন তিনি পল্লব বংশের শাসক ছিলেন। পল্লব রাজবংশের সর্বাধিক বিখ্যাত শাসক ছিলেন প্রথম নরসিংহ বর্মন। হিউয়েন সাং প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম সফর করেছিল। তো পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী। আর প্রথম নরসিংহ বর্মনের সময় চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, ডাপ্পু লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? তো ডাপ্পু লোকনৃত্য হলো অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। ঠিক আছে, ডাপ্পু লোকনৃত্য অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। বিহু বা গুরুগুম্বা অসমের নৃত্য। ভাংড়া পাঞ্জাব রাজ্যের নৃত্য। কথাকলি এবং মোহিনীঅট্টম কেরালা রাজ্যের নৃত্য। ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের নৃত্য। ডান্ডিয়া গরবা গুজরাট রাজ্যের নৃত্য। ঘুমর রাজস্থানের লোকনৃত্য। রংমা নাগাল্যান্ডের লোকনৃত্য। পন্থী ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য। কত্থক উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। মাটকি মধ্যপ্রদেশের নৃত্য। লাবণী কলি মহারাষ্ট্রের নৃত্য। রাউফ জম্মু কাশ্মীরের নৃত্য। সরহুল সৌ ঝাড়খণ্ডের নৃত্য। যক্ষগণ সুগ্গি কর্ণাটক রাজ্যের নৃত্য। ফাগ হরিয়ানা রাজ্যের নৃত্য। হোজাগিরি ত্রিপুরা রাজ্যের নৃত্য। বুইয়া অরুণাচল প্রদেশের নৃত্য। পরবর্তী প্রশ্ন, সেক্রেনি উৎসব কোন রাজ্যের উৎসব যা প্রতি বছর অঙ্গামী উপজাতিদের দ্বারা পরিবেশন করা হয়? তো সেক্রেনি উৎসব হলো নাগাল্যান্ডের উৎসব। নাগাল্যান্ডের একটি উৎসব সেক্রেনি, যা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অঙ্গামী উপজাতির দ্বারা পরিবেশন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 16
কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 16 যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করা। ঠিক আছে, তো সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করা এবং শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বংশ, জন্মস্থান, বসবাসের স্থান বা আয়ের ভিত্তিতে কর্মসংস্থানের ক্ষেত্রে কারো বিরুদ্ধে বৈষম্য করা থেকে রাষ্ট্রকে বাধা দেয়। ঠিক আছে, তো এটাই বলা রয়েছে অনুচ্ছেদ 16। এটি একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35 এটি একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, অভ্র কোন প্রকারের খনিজ? তো অভ্র সিলিকেট বা ফিলোসিলিকেট খনিজের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো অভ্র সিলিকেট বা ফিলোসিলিকেট খনিজের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, ডক্টর পুরুষোত্তম দাদিস, ঠিক আছে, ডক্টর পুরুষোত্তম দাদিস যিনি 2020 সালে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন, তিনি নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো ডক্টর পুরুষোত্তম দাদিস তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। কত্থক একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের উত্তরপ্রদেশে একটি জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, তো কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, রামপুর সাহস ওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রামপুর সাহস ওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন ওস্তাদ ইনায়েত হোসেন খান, তিনি এই ঘরানার প্রতিষ্ঠাতা। তো রামপুর সাহস ওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন ওস্তাদ ইনায়েত হোসেন খান। রামপুর সহসান ঘরানা হলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি ঘরানা যা উত্তরপ্রদেশের রামপুর এবং সহসান শহরে কেন্দ্রীভূত। ঠিক আছে, চলো নেক্সট। 10 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী শহরে স্বনিধি যোজনা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? প্রধানমন্ত্রী শহরে স্বনিধি যোজনা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? তো প্রকল্পটি 1 জুন 2020 সালে আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয় চালু করেছে। 1 জুন 2020 সালে আবাস ও নগর বিষয়ক মন্ত্রক এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা চালু করেছে। স্কিমটি প্রাথমিকভাবে মার্চ 2022 পর্যন্ত চালানোর উদ্দেশ্য ছিল, কিন্তু ডিসেম্বর 2024 পর্যন্ত এটি বাড়ানো হয়েছে। পিএম স্বনিধি স্কিম হলো একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প যা রাস্তার বিক্রেতাদের সাশ্রয়ী মূল্যের কার্যকরী মূলধন প্রদান করে। এই স্কিমের লক্ষ্যগুলি হলো কোভিড-19 লকডাউনের পরে রাস্তার বিক্রেতাদের তাদের জীবিকা পুনরায় শুরু করতে সহায়তা করা, ডিজিটাল লেনদেন প্রচার করা এবং স্বনির্ভর হওয়ার জন্য রাস্তার বিক্রেতাদের ক্ষমতায়ন করা। তো এই তিনটে ছিল এই প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কি? তো ডিজিটাল লেনদেন প্রচার করা, স্বনির্ভর হওয়ার জন্য রাস্তার বিক্রেতাদের ক্ষমতায়ন করা এবং লকডাউনের পরে রাস্তার বিক্রেতাদের তাদের জীবিকা পুনরায় শুরু করতে সহায়তা করা। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি পার্লামেন্টে কবে পাশ হয়েছিল? আমি কিন্তু গতদিনই কিন্তু এই ক্লাসটা আমি করে দিয়েছি। তো আগস্ট 2005 সালে এটি পাশ হয়েছিল পার্লামেন্টে এবং 2রা ফেব্রুয়ারি 2006 থেকে চালু হয়েছিল বা কার্যকর হয়েছিল। এই MGNREGA এর লক্ষ্য হলো প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে 100 দিনের নিশ্চিত কর্মসংস্থান প্রদান করা। MGNREGA এর সম্পূর্ণ নাম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা হচ্ছে MGNREGA এর সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্ন, গঙ্গাইকোন্ড চোলপুরম
বৃহদেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেন? তো 1305 খ্রিস্টাব্দে প্রথম রাজেন্দ্র চোল তার নতুন রাজধানীর অংশ হিসাবে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। এই যে মন্দিরটি, এটি কিন্তু একটি শিব মন্দির। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেখো এটাও আমি কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালের 10ই এপ্রিল দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, মির্গি রোগ একটি দীর্ঘকালীন রোগ, এটি কিসের কারণে হয়? তো মির্গি রোগ যেটির কারণে হয় সেটা হলো ট্রমা, টিউমার, স্ট্রোক বা মেনিনজাইটিস বা এনসেফাইলেটিসের মতো সংক্রমণের কারণে মস্তিষ্কের আঘাত মির্গি রোগের কারণ হতে পারে। তো ট্রমা, টিউমার, স্ট্রোক বা মেনিনজাইটিস বা এনসেফাইলেটিসের মতো সংক্রমণের কারণে মস্তিষ্কের আঘাতজনিত কারণে মির্গি রোগ হতে পারে। পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোক কখন যুদ্ধ নীতির পরিবর্তে ধর্মনীতি গ্রহণ করেন? তো 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক যুদ্ধনীতির পরিবর্তে ধর্মনীতি গ্রহণ করেন। সম্রাট অশোক তিনি ছিলেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটের নাম কি? তো সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, খনিজের অভাবজনিত রোগ সম্পর্কে একটি এসেছিল, ঠিক আছে। খনিজ এবং খনিজের অভাবজনিত রোগ থাকে একটা প্রশ্ন এসেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আইন কমিশন এপ্রিল 2023 কোনটি বজায় রাখার সুপারিশ করেছে? তো ভারতীয় আইন কমিশন তো 2023 সালে কোনটি বজায় রাখতে সুপারিশ করেছে? তো 22তম আইন কমিশনের প্রতিবেদনে রাষ্ট্রদ্রোহের সাথে সম্পর্কিত আইপিসি 124 এ ধারা বজায় রাখার সুপারিশ করেছে, ঠিক আছে। রাষ্ট্রদ্রোহের সাথে সম্পর্কিত আইপিসি 124 এ ধারা বজায় রাখতে সুপারিশ করেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী শিফটে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।